নির্বাচনের এখনো পর্যন্ত প্রায় 1 মাস বাকি থাকতেই ভোটের ফলাফল যেন মানুষ এর মধ্যে পেতে শুরু করে দিয়েছেন। কারণ যেন তেন কোনো উপায়ে নয়, বিশেষ ডিজাইনে, বিশেষ আয়োজনে, বিশেষ একটি শক্তিকে ক্ষমতায় আনতে ডক্টর ইউনূস সরকার মহা সমারোহে সব ধরনের আয়োজন সম্পন্ন করে রেখেছেন। তার কোনোটির অ্যাপ্লাই এরই মধ্যে শুরু হয়ে গেছে। এটি মানুষের মধ্যে বদ্ধমূল হতে শুরু করেছে এবং খেলা তো চলছে, চারিদিক থেকে নানান ধরনের খেলা চলছে। নির্বাচনের আগে আমাদেরকে অনেক কিছু দেখতে হবে। কি কি খেলা এর মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমি সে বিষয়ে আসছি। তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যুক্তরাষ্ট্র কি আওয়ামী লীগকে নিয়ে সরকারের কাছে কোনো প্রস্তাব দিয়েছে? আমরা জানি না। আদৌ এ ধরনের কোনো কিছুর ঘটার সম্ভাবনা এই মুহূর্তে আছে কিনা তাও জানি না। তবে নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের একাধিক কূটনীতিক এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন। যেমন সফররত 2 কূটনীতিক, যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অব স্টেট অ্যালবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মর্সট্যান, এই 2 ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? আসন্ন নির্বাচন, জুলাই গণঅভ্যুত্থান এবং পরবর্তী অবস্থা, গণভোট, নির্বাচনকে লক্ষ্য করে ভুয়া খবর এবং মিস ইনফরমেশন, রোহিঙ্গা সংকট ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে খুব গুরুত্ব সহকারে যে বিষয়টি উঠে এসেছে এবং গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে এসেছে তা হচ্ছে রিকনসিলিয়েশন এবং নির্বাচনকে সামনে রেখে গুজব বা মিস ইনফরমেশনের বিষয়গুলো। প্রধান উপদেষ্টা যেই কথাগুলো বলেছেন তা একটু আপনাদেরকে শোনাই, ভেরি ইন্টারেস্টিং। তিনি বলছেন আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব। দক্ষিণ আফ্রিকার উদাহরণ টেনে তিনি বলছেন যে সেখানে তো অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছিল, কিন্তু বাংলাদেশের ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী অর্থাৎ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে তাদের অপরাধ স্বীকার করে যাওয়ায় অস্বীকার করে যাওয়ায় এই মুহূর্তে বাংলাদেশে সে ধরনের কোনো সম্ভাবনা নেই। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তখনই সম্ভব যখন কেউ স্বীকার করে নাই যে সে ভুল করেছে, নিজের অপরাধের জন্য অনুতপ্ত হয়, অনুশোচনা প্রকাশ করে। কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই, কোনো অনুতাপও নেই, বরং তারা দাবি করছে জুলাই অভ্যুত্থানে যে তরুণেরা নিহত হয়েছেন তারা সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। আরও যে একটি বিষয় তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরছেন সেটি হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এই যে কথাগুলো, এই কথাগুলো বলার কারণ কি? দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে বিভিন্ন ডিজাইনের কথা বলছিলাম আপনাদেরকে। বিষয় হচ্ছে ওই আলোচনাতে মার্কিন কূটনীতিকরা কি জানতে চেয়েছেন, কি বলেছেন সেটি আমরা জানতে পারিনি, শুনতে পাইনি। যেটুকু গণমাধ্যমে এসেছে তাও প্রধান উপদেষ্টার প্রেস উইং এর মারফত, সেটি আমরা জানতে পারছি। প্রধান উপদেষ্টা কি বলেছেন সেটি আমরা জানতে পারলাম, কিন্তু প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে কেন্দ্র করে নতুন করে রিকনসিলিয়েশনের কথা কেন বললেন? হুট করে বললেন নাকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়েছে? আমরা আসলেই জানি না। তবে কোনো ধরনের কোনো প্রশ্ন তাদের পক্ষ থেকে যদি না তোলা হয়েই থাকে তাহলে ডক্টর ইউনূস সাহেব কেন এই বিষয়ে কথা বলতে গেলেন রিকনসিলিয়েশনের প্রসঙ্গ টেনে? আবার আরেকটি বিষয় হচ্ছে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে কেন এ ধরনের রিকনসিলিয়েশনের প্রসঙ্গ এলো? একই সঙ্গে প্রশ্ন, নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া খবর এবং মিস ইনফরমেশন বা পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর কথাও বা কেন উঠছে? এই একই কথা তিনি মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গেও এটি নিয়ে আলোচনা করেছেন। সেখানেও তিনি কি বলেছেন? তিনি বলেছেন নির্বাচনকে ঘিরে ভুলের তথ্যের বন্যা বইছে, এটি বিদেশি গণমাধ্যম ও স্থানীয় উভয় উৎস থেকে আসছে। ভুয়া খবর, গুজব ও জল্পনা কল্পনা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলে নির্বাচনে কি ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে আমরা উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক, আমরা সবাই উদ্বিগ্ন। কিন্তু ভুয়া খবর আসলে কোনগুলো? এই যে পোস্টাল ব্যালট পেপার বেহাত হয়ে গেল, একটা বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের হাতে সেই ব্যালট পেপার গিয়ে পৌঁছলো,
যেটি আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, দুইটি ভিডিও ভাইরাল হয়েছে, একটি বাহরাইনের ক্ষেত্রে, একটি ওমানের ক্ষেত্রে। বাহরাইনের ক্ষেত্রে আমরা দেখলাম 7 মিনিট 26 সেকেন্ড একটি ভিডিও সম্ভবত, সেখানে বিএনপির যে অভিযোগ, বিএনপি নির্বাচন কমিশন যে অভিযোগ জানিয়ে আসছে যে এটি একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের হাতে এই পোস্টাল ব্যালট পেপার গিয়ে পৌঁছেছে, বিএনপি স্পষ্ট করে বলেছে। তো বাহরাইনে বিএনপি বক্তব্য অনুযায়ী জামাতের কর্মীদের হাতে বা নেতাদের হাতে পোস্টাল ব্যালট পেপার গিয়ে পৌঁছেছে। কেন, কিভাবে পৌঁছলো? এটি নিশ্চয়ই কোনো গুজব নয়, এবং কোনো কোনো ক্ষেত্রে তো এর সত্যতা স্বীকার করে নিয়েছেই নির্বাচন কমিশন যে হ্যাঁ তারাও এটি দেখেছে। আরেকটি হচ্ছে ওমানের 27 সেকেন্ডে একটি ভিডিও ছড়িয়েছে। তাহলে গুজব আসলে কোনটি? দেশে এই প্রথমবারের মতন প্রবাসীরা ভোট দিতে পারছেন, বা বাংলাদেশের মধ্যে থেকেই যারা ভোট কেন্দ্রে ওই সময় উপস্থিত হতে পারবেন না, বিভিন্ন কাজে সরকারি কর্মকর্তারা, তাদের থেকে শুরু করে আরো বিভিন্ন পর্যায়ের মানুষ, এরকম প্রায় 15 লাখ মানুষ, 15,27,155 জন ভোটারের পোস্টাল ভোট নিবন্ধিত হয়েছে। তার মধ্যে 7,60,000 প্রবাসী। এবং হিসাব করে দেখা গেছে, বিশ্লেষকরা বলছেন যে 10,000-এর বেশি ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত হয়েছেন, এমন আসন রয়েছে 18টি। আবার 2008 সালে নবম সংসদ নির্বাচন 10,000 ভোটের কম ব্যবধানে যে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল, সেরকম আসন ছিল 30টি। অতএব এই যে পোস্টাল ভোটের বিষয়টি, এটি একেবারে গুরুত্বহীন কিছু নয়, সেটি এখন কারা নিয়ন্ত্রণ করছে? আবার দেখুন, গণভোটের যে ব্যালট পেপারগুলো, যে প্রায় 12 কোটি 12.5 কোটি ভোটার, তাদের সবার ব্যালট পেপার এরই মধ্যে জেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের হাতে গিয়ে পৌঁছেছে। সেগুলো এখন জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারিতে অবস্থান করছে। 1 মাস আগেই কেন গণভোটের এই ব্যালট পেপারগুলো পৌঁছে দেওয়া হবে? সেগুলো কারা নিয়ন্ত্রণ করবে? এগুলো কি গুজব? নিশ্চয়ই এগুলো গুজব নয়। নির্বাচন কমিশন নিজেই বলেছে হ্যাঁ সারা দেশে গণভোটের ব্যালট পেপার চলে গেছে। কারণ হিসেবে তারা কি বলছে যে এবার যেহেতু ডাবল ভোট, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ভোট, তো 12 কোটি ভোটারের জন্য 25-26 কোটি বা 12.5 কোটি ভোটারের জন্য এত কোটি ব্যালট পেপার এক জায়গায় রাখা সম্ভব নয়। এটিকে তারা কারণ হিসেবে বলছে। এটি নিশ্চয়ই কোনো কারণ হতে পারে না। এমনকি গণভোটের পক্ষে সরকার বলক করে প্রচারণা চালাচ্ছে যে হ্যাঁ জয়যুক্ত করুন। কেন? এটা তো সরকারের কোনো ম্যাটার নয়, এটা রাজনৈতিক দলের বিষয়, যার জন্যই তো ভোটে দেওয়া হয়েছে। নাহলে তো সরকার ইম্পোজ করে দিতে পারতো। হ্যাঁ কে জয়যুক্ত করতে হবে নাকি না কে জয়যুক্ত করতে হবে, তার জন্য প্রচারণা চালাবে বিএনপি থেকে শুরু করে জামাত ইসলামী বা অন্য যেসব রাজনৈতিক দল রয়েছে তারা। সরকার কেন মানুষের করের টাকা খরচ করে এই প্রচারণা নামবে? সরকারের উদ্দেশ্যটা কি? তাহলে যেহেতু গণভোট নিয়ে জামাত এনসিপির আয়োজন বেশি ছিল, এবং সেটিকে কেন্দ্র করে বাংলাদেশকে আরো একটি অস্থিতিশীল এবং একটা অনিশ্চিত অবস্থার মধ্যে ফেলে দিতে চায়, এমন অভিযোগ তো অনেকে রয়েছে। সেই উদ্দেশ্যটাই কি সার্ভ করছে ডক্টর ইউনূস সরকার? সরকার বড়জোর কি করতে পারে, যে গণভোটে যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে মানুষকে সচেতন করতে পারে। যেহেতু 4টি প্রশ্নের উত্তর হ্যাঁ কি না একবারে দিতে হবে, এটাও একটি আজগুলো বিষয়, যা নিয়ে এর মধ্যে অনেক আলোচনা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে প্রথমেই যে মন্তব্য করা হয়েছিল যে বিশেষ একটি শক্তিকে ক্ষমতা আনার জন্য যত ধরনের বিশেষ আয়োজন সব রেডি করে রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং যেই বিষয়গুলো আমাদের সামনে এলো বা আপনাদের সামনে আমি উপস্থিত করলাম, এগুলো কি সব ম্যাটিকুলাস ডিজাইনের অংশ নয়? আর খেলার কথা বলছিলাম, বহিঃশক্তির খেলাও রয়েছে, সেগুলো আমাদের সামনে স্পষ্ট হবে। মধ্য কথা, এই যে নির্বাচন হতে যাচ্ছে, কোনো মানদণ্ডেই এটি কোনো নির্বাচন নয়। সেটি 2014 নির্বাচন হোক বা 2024 নির্বাচন হোক, 2018 হোক, সেগুলোর চেয়ে কোনো অংশে কম বিতর্কিত হতে যাচ্ছে না, বরঞ্চ আরো জঘন্য কিছু হতে যাচ্ছে। এই বিষয়গুলো বিএনপির মতো রাজনৈতিক শক্তি ভেবে দেখতে পারছে কিনা, সেটিও আমাদের কাছে অনেক বড় প্রশ্ন। বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন, তার একটা সাক্ষাৎকার দেখলাম, বেশ হাসি খুশি, প্রাণোচ্ছল এবং অনেকটা আশাবাদী প্রকৃতির মানুষ তিনি। এবং যতদিন তিনি ক্ষমতায় ছিলেন ওরকম নেতিবাচক কোনো বিষয় তার সম্পর্কে শোনা যায়নি।
ঘুষ, দুর্নীতি, মারামারি, কাটাকাটি, হানাহানি এ সকল বিষয়াদি তার ডিকশনারির মধ্যে নেই। সিলেটের মানুষ জনাব আবুল মাল্লা আব্দুল মহিদ সাহেবের ছোট ভাই, প্রথম জীবনে তিনি শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় চাকরি করেছেন, আপাত মস্তিষ্ক একজন ডিরেক্ট ভদ্রলোক মানুষ। তো যারা তাকে দেখেছেন দেখবেন যে তার মাথায় দীর্ঘদিন পর চুলা ছিল, এখন তিনি পুরো টাক মাথা করে ঘুরে বেড়ান, মুখে দাড়ি রেখেছেন, এবং তিনি যখন মন্ত্রী ছিলেন তখন যে তার চেহারা সুরত ছিল তার সাথে এখন তার চেহারা সুরত ভালো হয়েছে। বাংলাদেশে একসময় নামকরা সাংবাদিক সুলতানা রহমান, তার যে একটা পডকাস্ট রয়েছে সেখানে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তার বাংলাদেশে পালিয়ে থাকা, বাংলাদেশ থেকে যাওয়া, তারপরে নাপিত দিয়ে চুল কাটানো, দাড়ি রাখা, অসাধারণ চমৎকার করে তিনি সেই বিষয়গুলো বর্ণনা করেছেন। আমি সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো না। আমি যে বিষয়গুলি নিয়ে কথা বলবো সেটা হলো যে এই ভদ্রলোকের কথাবার্তার মধ্যে কোনো রকম মুনাফেকি নেই, এবং এই কথাবার্তার মধ্যে রাজনীতির কোনো কৌশলতা নেই। একেবারে তার বক্তব্যের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ আসলে কেমন আছে, তাদের চিন্তা চেতনা কি। অন্যান্য যারা ধরেন জাহাঙ্গীর কবির নানক আছেন বা অন্যান্য যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, বাহাউদ্দিন নাসিম, তাদের অলমোস্ট সব কথাগুলোই পলিটিক্যাল, রাজনীতির মার্ক আছে। কিন্তু মোমেন সাহেবের কথা আগে যেভাবে সোজা সাপটা ছিল, এখন আরও সহজ সরল আর সোজা সাপটা হয়ে গেছে। তিনি নিজেই বলছিলেন যে তিনি সহজ সরল প্রকৃতির মানুষ। তিনি বাংলাদেশে অনেকদিন পালিয়েছিলেন এই কারণে যে তার একটা আত্মবিশ্বাস ছিল যে যেহেতু তিনি কোনো অন্যায় করেননি, কর্মজীবনে কাউকে মারেননি, কারো বিরুদ্ধে একটা মামলা করেননি, কাজেই তিনি কেন পালাবেন। কিন্তু পরবর্তী তিনি যখন দেখলেন যে তার বিশ্বাসের সঙ্গে আসলে মিলছে না, অনেক কিছুই বাংলাদেশে ঘটছে যেখানে নিরপরাধ লোকগুলো মামলা মোকদ্দমায় ফেসে যাচ্ছেন, তখন তার স্ত্রী মহোদয়া তাকে যে প্রেশার ক্রিয়েট করলেন, বুদ্ধি দিলেন, এবং সেই বুদ্ধি অনুযায়ী তিনি একেবারে পালাতে পেরে ভীষণ রকম আনন্দিত। তো যেটা আলোচনা করবো আজকের এই ভিডিওতে, তিনি তার সেই সাক্ষাৎকার একটি জায়গাতে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত খুব দ্রুত বাংলাদেশ থেকে চলে যাওয়া এবং একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে। এই একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা তিনি বলেছেন যে এখন নির্বাচন হলে, যে কোনোভাবে নির্বাচন হোক না কেন, সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে। আর আওয়ামী লীগ যদি বিজয়ী হয় তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূস যেতে পারবে না। আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা তাকে পিটুনি দিবে, ওই আগের মতো তারা তাকে পিটুনি দিবে। এই যে কথাগুলো, এই কথাগুলো নিয়ে মূলত আমার একটা যাকে বলা হয় নতুন ক্যালকুলেশন। সেটা হলো আওয়ামী লীগের যত লোকের কথাবার্তা আমি শুনেছি বা যত লোকের সঙ্গে আমার পরিচয় আছে, কথাবার্তা হয়েছে, একজন সিঙ্গেল লোক আমি পেলাম না যারা মানে গত 15 বছরের কোনো কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করেন। কেউ নাই। তারা সবাই দায়ী করেন, যেমন সালমানের রহমানকে দায়ী করেন, আনিসুল হককে দায়ী করেন, ওবায়দুল কাদেরকে দায়ী করেন, অন্যান্য যারা দলের মধ্যে দুর্নীতি করেছেন তাদেরকে দায়ী করেন। কিন্তু শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, তাদের সম্পর্কে একটা সিঙ্গেল শব্দ আজ পর্যন্ত কেউ করেননি। 2 নম্বর হলো যারা পালিয়েছেন, সব কিছু হারিয়েছেন, এটা নিয়ে তাদের কোনো আফসোস নেই। তারা খুব দ্রুত ফিরতে চান, আর এই ফেরার জন্য তারা এক বুক আশা নিয়ে বসে আছেন। আর তাদের যে মিনতি, তাদের যে আকুতি, সবই আওয়ামী লীগকে নিয়ে, সবই শেখ হাসিনাকে নিয়ে। দরকার হলে 10 বছর পরে থাকবেন। আমি অনেককে বলি যে আপনি তো 20 বছর আগে ফেরত আসতে পারবেন না, তখন বলে হয়তো মরেই যাবো, 20 বছর তো বাঁচবো না। কিন্তু তাই বলে একবারও শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুকে, আওয়ামী লীগকে গালি দিয়েছে এরকম কোনো লোককে আমি এখন পর্যন্ত পাইনি। দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে যাকে বলা হয় ন্যারেটিভ দাঁড়া করাতে চাচ্ছেন, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করতে চাচ্ছেন, তাদের জন্য এটা একটা হুঁশিয়ারি শব্দ যে একটা একক নেতৃত্বের প্রতি কোনো রকম গ্রুপিং ছাড়া, কোনো রকম বিকল্প ছাড়া পুরো 35% আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা তাদের দেহ, মন, মানসিকতা, চিন্তা চেতনা শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল এই পরিবারের উপর তারা নিবদ্ধ করে রেখেছেন, যেটি বিএনপির ক্ষেত্রে হয়নি। বিএনপির বহু মানুষ যারা বেগম জিয়াকে ভালোবাসতেন, তারেক রহমান সাহেবকে ভালোবাসতেন না।
যারা তারেক রহমান সাহেবকে ভালোবাসতেন তারা বেগম জিয়াকে বা তার লোকজনকে ভালোবাসতেন না। আবার তারেক রহমান সাহেবের সঙ্গে যাদের বনিবনা হতো না, তারা ক্ষমতার জন্য পদ পদবীর জন্য সামনে থাকতেন বা আছেন, কিন্তু পেছনে পেছনে কটূক্তি করতে ছাড়তেন না। কিন্তু সেটা আওয়ামী লীগের লোকদের মধ্যে দেখা যাচ্ছে না। তারা কেউ বলছে না শেখ হাসিনা আমাদের ছেড়ে কেন পালালেন, তিনি তো বিদেশে হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এখন পায়ের উপর পা তুলে দিল্লিতে রাজার মতো আছেন, আর আমরা ভিখারির মতো এখানে পড়ে আছি, মামলা খাচ্ছি, মোকদ্দমা খাচ্ছি, আরো কত কি বলতে পারতেন না? কেউ বলছেন না, সিঙ্গেল ওয়ান নেই। দিস ইজ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। থার্ডলি হলো যে শেখ হাসিনার দৃঢ়তা, আপনি এটিকে কনস্ট্যান্ট বলতে পারেন ইংরেজিতে, এবং কনসিস্টেন্সি, মানে তিনি যে কথাগুলো বলছেন সে কথার উপরে তিনি স্থির আছেন।